৭৫,০০০ লোক যে আইটিতে যারা কাজ পাবেন এখানে, যে যে ধরনের কাজ করলে, সত্যি কথা বলতে যে ধরনের টাকা আইটিতে হয় সেই কাজ কলকাতায় হবে না, হবেই না। তাহলে ২৬-এর নির্বাচনের আগে যদি সাবোটাজ হয় সরকারি কর্মীদের মধ্যে, তাহলে খুব মুশকিল, সেটা ওনাকে আটকাতে হবে। কিন্তু ওনার গোটা জিনিসটাই হচ্ছে কি করে ভারতীয় জনতা পার্টিকে আটকাবে। এর মধ্যে দেখো, যেগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যার উপরে ভীষণ রকমের এতদিন ধরে চিৎকার চেঁচামেচি অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, উনি সেই দিকে নজর দিচ্ছেন। প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছেন না, বাড়ি দিচ্ছি আমি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র অগ্নিমিত্রা পলকে কখন দেখা যাচ্ছে? যখন শুভেন্দু যাচ্ছেন তখন, ইন্ডিভিজুয়ালি নন, শুধুমাত্র শুভেন্দুর সঙ্গে। তাহলে আরজিকর ইস্যুর পরে তা আমরা দেখতে পেতাম, উনিও দেখতে পেতেন, এটা পরিষ্কার। কিন্তু দেখো আরজিকরের যা সোশ্যাল ইম্প্যাক্ট সাংঘাতিক, তো এর কোনো অস্বীকার করার জায়গা। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। কয়েক ঘন্টা আগেই রাজ্যের বাজেট পেশ হয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দফার শেষ বাজেট, এবং এরপরে তিনি যখন ভোটে নামবেন তখন হয়তো তিনি আর বাজেট করার সুযোগ পাবেন না। তাই জন্য এই বাজেট একটি বিশেষ গুরুত্ব কিন্তু নিয়ে এসেছে, এবং এই বাজেটটা শুধু যে রাজ্যের আয় ব্যয়ের হিসেবের বাজেট হিসেবেই শুধু থাকছে না, এর সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে। আপনারা এর মধ্যেই জেনেছেন যে ডিএ বৃদ্ধির সংবাদ এসছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক জল্পনা হয়েছিল, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়ানোর অনেক কথা এসছিল, কিন্তু সেরকমভাবে সেটাও কিন্তু বাড়ানো হয়নি। তো এই সমস্ত বিষয়টির রাজনৈতিক যে ব্যাখ্যা, সেটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন গৌতম বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা প্রবীণ সাংবাদিক, আপনারা জানেন গৌতম দা দীর্ঘদিন ধরে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত। গৌতম দা, প্রথমেই আপনাকে আমাদের এই চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আপনি বাজেটটা খুব ভালোভাবে খুঁটিয়ে দেখেছেন, দেখে আপনার এটার রাজনৈতিক ভাবে এটার কি ব্যাখ্যা বলে আপনার মনে হচ্ছে, এই বিশ্লেষণটা যদি আপনি দেন আমাদের। দেখো, এটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দফার শেষ বাজেট, এটা নিয়ে অবশ্যই সবারই মনে ভীষণ রকমের একটা ছিল, যে ইচ্ছে ছিল জানবার যে কি হয়। অনেকে অনেক কিছু কথা বলেছিলেন, এটাও জানি, আমরা জানিও সেটা। অনেক জল্পনা ছিল, প্রথম অবশ্যই ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এবং আমরাও বলেছি, আমিও বলেছি যে লক্ষ্মীর ভাণ্ডার বারবার একটা সম্ভাবনা আছে, এটা ভেবেছি। কিন্তু দেখা গেল সেটা হলো না। আচ্ছা, কেন হলো না পরে আমি ভেবে দেখেছি, আমি সেটা বলছি কেন, আর কি কি হলো সেটাও দেখলাম। এবারে যদি সমস্ত দিকটা আলাদা করে বিচার করে দেখা যায়, তাহলে কি দেখা যায়? দেখা যাচ্ছে এইটা পুরোপুরি একটা রাজনৈতিক বাজেট, একটা পলিটিক্যাল বাজেট। কেন পলিটিক্যাল বাজেট? এই ২৬-এর দিকে তাকিয়েই এটা বাজেট, সবাই জানে ২৬-এর দিকে তাকিয়ে। কিন্তু ২৬-এর দিকে তাকিয়ে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার না বাড়ালেন কেন? তাহলে কি করলেন? তিনি দিয়ে বাড়ালেন কেন? তিনি দিয়ে 4% বাড়ালেন। তিনি 4% বাড়ালেন কারণ হাইকোর্টে বলা হয়েছে দিয়ে পাওয়া উচিত, সুপ্রিম কোর্টে মামলাটা উঠতে পারে। যদি মামলাটা ওঠে, তাহলে যদি সুপ্রিম কোর্টে সরকার হেরে যায়, তাহলে সুপ্রিম কোর্টের কাছে একটা জবাব দেওয়ার সুযোগ থাকবে যে আমরা তো দিচ্ছি দিচ্ছি না, তা তো নয়, উই হ্যাভ দ্যাট ইন্টেনশন। আমার ইন্টেনশন আছে কিনা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোর্টের কাছে, আমার ইচ্ছা আছে কিনা। আমি যতই মুখে বলেছি, কিন্তু আমি উই হ্যাভ দ্যাট ইন্টেনশন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, উনি দেখলেন এই 4% যদি না দেওয়া হয়, তাহলে ২৬-এর নির্বাচনের আগে যদি সাবোটাজ হয় সরকারি কর্মীদের মধ্যে, তাহলে খুব মুশকিল, সেটা ওনাকে আটকাতে হবে। কিন্তু ওনার গোটা জিনিসটাই হচ্ছে কি করে ভারতীয় জনতা পার্টিকে আটকাবেন। এর মধ্যে দেখো, যেগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যার উপরে ভীষণ রকমের এতদিন ধরে চিৎকার চেঁচামেচি অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, উনি সেই দিকে নজর দিয়েছেন। উনি আবাস যোজনায় টাকা দিচ্ছেন এবং বলছেন যে আমি আরো টাকা দেব
এবং আমরা 28 লক্ষ বাড়ি তৈরি করবো, বাংলার বাড়ি, 16 লক্ষ বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা নয়, বাংলার বাড়ি। এবং আমার ধারণা এই বাংলার বাড়ি করার পরে নিশ্চয় তাদের নীল সাদা রং করতে বলবেন, হয়তো হয়তো নীল সাদা রং করা বা কিন্তু বাংলার প্রথম বাড়ি। কিস্তিটা বোধহয় ডিসেম্বরে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না মানে প্রথম কিস্তি না, একটা কি আগেরটা হয়ে গেছে, আগেরটা হয়ে গেছে, পরে যেটা 16 লক্ষ দেওয়া হবে তার একটা ডিসেম্বরে দেবেন, আবার বলছে জুন জুলাই দিয়ে দিতে পারে, এইরকম ভেবেছে। এবার সেই জন্য 9,500 প্রায় যে কোটি সেই টাকাটা বরাদ্দ করেছে। এটার কারণটা কি? কারণটা এটাই যে প্রধানমন্ত্রী বাড়ি দিচ্ছেন না, বাড়ি দিচ্ছি আমি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বারবার বলেছি যে কিভাবে উনি পলিটিক্যালি এটাকে ম্যানুভার করার চেষ্টা করেন, 1 নম্বর। 2 নম্বর, ঘাটাল প্রকল্প। ঘাটাল দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের কাছে বলা হয়েছে, এইটা মেদিনীপুরের একটা বিশাল অংশকে প্রভাবিত করে, ঘাটাল প্রকল্প। এই যে ঘাটাল প্রকল্পে আমি টাকা দিচ্ছি, আমি বলে দিলাম আমার কেন্দ্রকে দরকার নেই, আমার ডাবল ইঞ্জিন দরকার নেই, আমি করে দেবো, কেন্দ্র সরকারকে আমার দরকার নেই, আমি করে দেবো। এই যে করে দেওয়া, কেন্দ্রের যেটা করার কথা আমি সেটা করে দিচ্ছি। দ্বিতীয়ত, এইটা দুটো কথা। তৃতীয়ত হচ্ছে, একদিকে যেমন জগন্নাথ দেবের মন্দির হবে, তার আগে গঙ্গাসাগর সেতু 500 কোটি। তাহলে কি হলো, এই গঙ্গাসাগর সেতু ক্ষেত্রে অনেক কিছুই বলা হচ্ছে, সেখানে অনেক ব্যবসা বাণিজ্য হবে, দোকানপাট হবে, এ সমস্ত, খুবই খুচরো ব্যবসা হবে, এ সমস্ত বলা হচ্ছে, বলা যাই হোক, মূল জিনিসটা হচ্ছে গঙ্গাসাগরে যারা যাবেন তারা গঙ্গাসাগর সেতু হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। আপনারা গিয়ে এবারে কুম্ভে যদি ডুব দিতে না পারেন, আপনি গঙ্গাসাগরে আসুন, সেইখানে ডুব দিয়ে যান, এই তো আপনাদের পবিত্র আত্মা পবিত্র হয়ে যাবে। কাজেই কি হলো, এক্স্যাক্টলি যে কথাটা, বৈতরণী পানির ব্যবস্থা আছে গঙ্গাসাগরে। তো অতএব ইয়েস এক্স্যাক্টলি, এবং সেইটা ঘন বৈতরণীর এক্স্যাক্টলি যেটা, এই যে বিজেপি, তুমি লক্ষ্য করে দেখো, বিজেপি, আমি ওনার যে প্রবল প্রতিপক্ষ যিনি শুভেন্দু অধিকারী, আমি সুকান্তকেও বলছি না, সুকান্ত মজুমদার বলছি, শুভেন্দু অধিকারীর দুটো জিনিসে সবচেয়ে বেশি এরকম অভিযোগ আনতেন, প্রবল অভিযোগ আনতেন। প্রথমটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাইপো 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 ভাইপো, কয়লা চোর, অমুক তুসু খেনা তেনা, ভাইপোকে দিল্লি পাঠিয়ে দিয়েছেন, তাহলে একটা অস্ত্র ভোতা করে দিয়েছেন। আরেকটা অস্ত্র ছিল, উনি হচ্ছেন সংখ্যালঘুদের মুখ্যমন্ত্রী, উনি হিন্দুদের দিকে তাকান না, সেই অস্ত্র ভোনা করে উনি ভোতা করে দেন। একদিকে জগন্নাথ দেব, আর একদিকে গঙ্গাসাগর সেতু। তার সঙ্গে আজকে যা যা বলেছেন, পর পর দিয়েছেন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, কালীঘাটের স্কাই ওয়াক, সমস্ত লক্ষ্য করে দেখো, সমস্ত কিছু বলেছেন। এবং আমি কেন পলিটিক্যাল স্টেটমেন্ট বলছি, সেখানে বলেছেন আমরা খ্রিশ্চানদেরও দিই, তিনি কিন্তু সংখ্যালঘু হিসেবে মুসলিমদের কথা বলেন, খ্রিশ্চানদের কথা বলেছেন। খ্রিশ্চানদের সেন্ট জেভিয়ার্স কলেজকে জমি দিয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজকে জমি দেওয়াটা অবশ্য কোনো খ্রিশ্চানকে দেওয়া আমি কোনো মনে করি না। সেন্ট জেভিয়ার্স কলেজ একটা খুবই অত্যন্ত নাম করা এডুকেশন ইনস্টিটিউট, কিন্তু তিনি বলেছেন আমরা দিয়েছি। তারপর বলেছেন আমরা সবাইকে দিই। কিন্তু মূলত তিনি পরপর এইগুলো বলে গেছেন, তারাপীঠে কি কি তিনি উন্নতি কল্পে কি কি কত টাকা দিয়েছেন, গঙ্গাসাগর সেতুতে কি দেবেন। এই জন্য আমার মনে হয়েছে গোটা জিনিসটাই খুব পলিটিক্যালি উনি ভাবনা চিন্তা করে করে দিয়েছেন। এবারে কেন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হলো না, কারণ আমি দেখেছি বেশ কিছুদিন ধরে, আমি প্রচুর খবরে দেখছিলাম যে গতবারে যখন লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে, উনি যে টাকাটার কথাও বলেছেন সেটা তো একটা বিশাল অ্যামাউন্ট, আমরা জানি সম্ভবত 21,000 কোটি না কত, মানে সম্ভবত এটা আরো সংখ্যাটা বোধহয় আরো বেশি। হ্যাঁ, আরো বেশি হতে পারে, বলেছেন 50,000 কোটি টাকা খরচা হয় লক্ষ্মীর ভান্ডারের জন্য, খরচা হয়, এবং এর আওতায় আছে 2.2 কোটি মহিলা। হ্যাঁ, মানে তাহলে কি হলো, হ্যাঁ 2,21,00,000 মহিলা। হ্যাঁ, তো এইবারে এই যে টাকাটা ওনার এক্সচেকারে নেই, উনি জানেন একেবারেই নেই, এবার নেই, অথচ তাকে যদি এই টাকাটা বাড়াতে হয় তাহলে যে পরিমাণ ঘাটতি হবে, তাতে এই রাস্তা, যে রাস্তাগুলো গ্রামের, বিশেষ করে যে গ্রামের ভোটটা তিনি বরাবর পেয়ে আসছেন, আমি খবর নিয়েছি এবং জানিও, বিভিন্ন গ্রামের খবর, আমি গ্রামের রাস্তাগুলো সম্পর্কে আমি প্রচুর খবর পড়ছিলাম।
পড়ে দেখছিলাম সেই রাস্তা, সেই ছোট ছোট সেতু, ছোট ছোট কালভার্ট সমস্ত ভেঙে গিয়েছে, সব নষ্ট হয়ে গিয়েছে। এবং সেখানে খুবই বিক্ষোভ তৈরি হয়েছে, এবং বিক্ষোভটা কাদের বিরুদ্ধে হচ্ছে তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এই যে দক্ষিণবঙ্গেও অতটা নয় যেটা হচ্ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে এমনিতেই বিজেপির একটা স্ট্রং হোল্ড ছিল, সেটা উইক হয়ে গেছে। কিন্তু ইদানিং তৃণমূলের মধ্যেই একটা ভীষণ রকম বিক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন পুরসভায় হচ্ছে, বিভিন্ন পুরসভায় ইতিমধ্যেই একাধিক পুরসভায় মেয়রদের, এই চেয়ারম্যানদের বিরুদ্ধে অনাস্থা এসেছে, সরানো হয়েছে, কোনো জায়গায় ভাইস চেয়ারম্যানকে চেয়ারম্যান করা হয়েছে, হয়েছে মাল হয়েছে বিভিন্ন জায়গায়, কয়েকটা জায়গায়। এবং মূলত কেন, এই রাস্তাঘাট একদম নষ্ট হয়ে গিয়েছে, লোকে যাতায়াত করতে পারছেন না, বাঁশের সাঁকো দিয়ে যেতে হচ্ছে। এই জিনিসটা ওনার মাথায় এসেছে যে এইটা যদি ঠিক করা না হয় তাহলে আগামী নির্বাচনে এর প্রভাবটা পড়বে। কাজেই তিনি এই যে পথ প্রকল্পে বলেছেন 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা করবেন, গ্রামীণ রাস্তা, এবং তার জন্য 1,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কারণ গ্রামীণ রাস্তা করতে তো অত টাকা লাগে না, ছোট ছোট রাস্তা, ছোট ছোট ছোট। ছোট সাঁকো, ছোট ছোট কালভার্ট। কিন্তু কি হয়, টাকাটা বিভিন্ন জায়গায় চলে যায়। বিভিন্ন জায়গায় চলে যাওয়া মানেটা কি? বিভিন্ন জায়গায় চলে যাওয়া মানে পঞ্চায়েতে যাওয়া, পুরসভায় যাওয়া। পঞ্চায়েতে যাওয়া মানেটা কি? পঞ্চায়েতের ঠিকাদার, পার্টির ছেলে, ছোট ছেলে, কাউন্সিলরের কাছে, পঞ্চায়েত প্রধানের কাছে, প্রধানের পরে যারা পঞ্চায়েতের সদস্য আছে তাদের হাতে চলে যাওয়া। এই যে টাকাটা চলে যাওয়া, এটা একটা সুষ্ঠু বন্টন তৈরি হবে। এই যে সুষ্ঠু বন্টন হবে, এটা দুটো কাজ হবে। একটা কাজ হবে, কিছু কাজ তো হবে, নিশ্চয়ই কাজ হবে, হবে না আমি তা বলছি না, কিছু রাস্তাঘাট না, হবে, কাজ না হলে নিশ্চয়ই তো হবে, টাকার পরের ধাপ যাবে না, এ তো একটা। হবে না। এবং হ্যাঁ। তারপরে এটার সঙ্গে এই যে তুষ্ট করা হবে, সে তুষ্ট হবে, সন্তুষ্ট হবে মানুষ। যাদের ঠিকাদার, তারা যাদের যাদের দেবার তাদের দেবেন, দিতে পারবে। এবং যারা যাদের 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 নেওয়ার তারা নিতে পারবে, সে দলের লোকই নেবে। ন্যাচারালি দলেরই বেশিরভাগ ছেলে হয় সক্রিয় আছে কিংবা নিষ্ক্রিয় আছে বা বসে গিয়েছে। এই করে কি হবে, একটা সলিড একটা যাকে বলা হয়, এই যে যেটা হয়তো নড়বড়ে হয়ে যাচ্ছিল, আরএসএস যেটা বুথ কমিটি তৈরি করে বিজেপি কে হেল্প করে, এইটা আহ, 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 যাকে বলা হয় রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় করবে। এইটা একটা বিশাল কাজ উনি করতে চলেছেন, এটা পরিষ্কার বুঝতে পারছি। এবারে আমি তোমার কাছে আসি সুব্রত, সেটা পরে আসছি, কিন্তু এইটা হচ্ছে আমার মূল কথা, যে না, আপনি বিজেপি। লক্ষ্মীর ভান্ডারটা যেটা বলছিলেন ওইটা একটুখানি যদি হ্যাঁ আপনি সেটা, এটা একটু। হ্যাঁ সেইটাই আমি আসছি। এবারে লক্ষ্মীর ভান্ডারের কি ইম্প্যাক্ট হতে পারে, এটা আমার আবার ধারণা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি ইজ ভেরি সাউন্ড, ভেরি সাউন্ড, এর মধ্যে কোনো রকমের ভুল নেই। রাজনৈতিক ভাবে ওর দক্ষতা খুবই সাংঘাতিক। বরাবর আমি বলে আছি, সিপিআইএম বা বাম ফ্রন্ট সেটা মনে করতো না, অনেক সময় অনেক কিছু কথা বলতো, কিন্তু আমি জানতাম, যে বরাবরই জেনেছি, উনি যেটা পালসটা যেহেতু বুঝতে পারেন, লোকে পালসটা এমন ভাবে বুঝতে পারেন, চেষ্টা করেন, এই জিনিসটা ওনার গুণ আছে, একটা গুণ তো আছে। আছে বলেই তো উনি এখনো পর্যন্ত এরকম ভাবে আহ, চালাচ্ছেন রাজ্য, এই রাজ্যটা চালাচ্ছেন। উনি একটা জিনিস দেখেছেন, যে লক্ষ্মীর ভান্ডার করে যেভাবে টাকাটা দেওয়া হচ্ছে প্রত্যেক মহিলাকে, এবং একটা হিসেব করা হয়েছে, এটা ঠিকই আমিও দেখছিলাম, এই যে মধ্যপ্রদেশে দেওয়া হচ্ছে বা অন্য রাজ্যে দেওয়া হচ্ছে, সেখানে বেশ কিছু কন্ডিশন করা হয়েছে, হ্যাঁ, বেশ কিছু মহারাষ্ট্রে তো কন্ডিশন বিপুল পরিমাণ লোককে বাদ দেওয়া হচ্ছে, তারা টাকা পায়নি। বাদ দেওয়া হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, হ্যাঁ। পাচ্ছে না। পাচ্ছে। এইটার একটা ইম্প্যাক্ট তৈরি হবে। উনি সেইটা যদি বাড়িয়ে দেন, তারপরে যদি না দিতে পারেন, তাহলে ওনার যে ইম্প্যাক্ট হবে উনি জানেন সেটা ভোটে গিয়ে পড়বে, খুব ক্ষতি হয়ে যাবে ওনার। আরেকটা জিনিস হচ্ছে, এটা তো জানেন উনি, যে একটা পরিবারে যদি 3 জন থাকে বা 2জন মহিলা থাকে, তাহলে 2,000 টাকা যাচ্ছে সেই পরিবারে। 3 জন থাকলে 3,000 টাকা চলে যাচ্ছে পরিবারে। তার সঙ্গে কন্যাশ্রীর টাকা যাচ্ছে, তার সঙ্গে ওই রূপশ্রীর টাকা যাচ্ছে, এই সমস্ত টাকা যাচ্ছে। সেই টাকাগুলো উনি কমাননি, সেই টাকা উনি রেখে দিয়েছেন। এই হিসেবটা উনি করে উনি ভেবেছেন যে মহিলাদের যে ভোটটা, সেটা তার থেকে এখন সরবে না। কেন, কি করে বুঝলেন? আমি বলছি কি করে বুঝলেন। যদি মহিলাদের ভোট চলে যেত, তাহলে
আরজিকর ইস্যুর পরে তা আমরা দেখতে পেতাম, উনিও দেখতে পেতেন, এটা পরিষ্কার। কিন্তু দেখো আরজিকরের যা সোশ্যাল ইম্প্যাক্ট সাংঘাতিক, তো এর কোনো অস্বীকার করা যায় না। এবং সে যে কিরকম সাংঘাতিক ঘটনা সেটাও আমরা জানি। তারপরেও প্রচুর ঘটনা ঘটছে, তবুও দেখলাম এই উপনির্বাচনে বিপুল ভাবে জিতলো তৃণমূল। আমরা দেখেছি, উনি এটা দেখেছেন যে মহিলা ভোটাররা এখনো ওনার সঙ্গে, ওনার খুব প্রতি খুব লয়াল। উনি মনে করছেন যে তারা বিজেপির দিকে যাবে না। সিপিএম যদি বা একটু পারতো হয়তো, কিন্তু সিপিএম যেহেতু উনি দেখলেন যে দুর্বল হয়ে গিয়েছে, বিজেপির দিকে যাবে না মহিলারা এই জন্যে কারণ বিজেপির মধ্যেই, লক্ষ্য করে দেখো, ইনফ্যাক্ট দলটাকে দেখেই একটা পুরুষতান্ত্রিক একটা দল মনে হয়। সবাই পুরুষ, এবং তাদের কেউই খুব একটা মহিলাদের ওপরে উঠতে দিতে চান বলে মনে হয় না। আপাত দৃষ্টিতে সেই পারসেপশনটাই নেই যে ওখানে মহিলারা অনেক উপরে উঠতে পারবেন। পরপর মহিলাতে তুমি লক্ষ্য করবে তারা আস্তে আস্তে সরে যান। রূপা গাঙ্গুলির মতন লোকও পর্যন্ত সরে গিয়েছেন। লকেট চ্যাটার্জি কখনো আসছেন, কখনো পিছিয়ে চলে এখন যাচ্ছেন, প্রায় নেই, তিনি প্রায় দৃশ্যমানই নন। প্রায় নেই। শুধুমাত্র অগ্নিমিত্রা পলকে কখন দেখা যাচ্ছে, যখন শুভেন্দু যাচ্ছেন তখন, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি নন, শুধুমাত্র শুভেন্দুর সঙ্গে যাচ্ছেন উনি। কাজেই এবং সেখানে এখন এখন দেবশ্রীকেও দেখা যাচ্ছে না, যিনি না, একসময় কাউকে না বলছি, উত্তরবঙ্গের দাপুটে মন্ত্রী ছিলেন সেই অর্থে। একেবারেই নয়। কাজেই এই যে পারসেপশনটা হয়ে আছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি সবাইকে দেখবেন, তিনি মহিলাদের উপরে আছেন, তিনি পুরুষদেরও শাসন করতে পারেন। এবং এই যে পুরুষদের শাসন করতে পারেন, এটা ভীষণ ইম্প্যাক্ট করে। কিন্তু আমার কাছে, তোমার কাছে করবে না, আরবান এলিটের কাছে করবে না, সভ্য সমাজে করবে না, কিন্তু যখন যে গ্রামের মেয়েটা, তুমি একটা ভেবে দেখো পারসেপশনের দিক থেকে, যে গ্রামের মেয়েটি বাড়িতে পরিবারে সকাল থেকে রাত্রি অব্দি খাটছে, এবং তার স্বামী হয়তো সন্ধ্যেবেলায় মদ খেয়ে ঢুকছে এবং তাকে মারধর করছে বা কিছু একটা করছে, সে যখন দেখে দিদি ওখানে বসে আইএএস আইপিএস অফিসারদের, এত বড় বড় দাপুটে পুরুষ অফিসারদের ধমকাচ্ছেন লোকের সামনে, তখন তার মনে কোথাও একটা এম্পাওয়ারমেন্টের ফিলিং হয়, ওরা ঠিক করছেন। আমি জানি, আমরা জানি মোটেই ঠিক করছেন না, প্রশাসনিক ভাবে অত্যন্ত খারাপ কাজ করছেন। আমি বলছি একটা প্রশাসনিক সেই মানুষটার মডেল টোটালি ডিমোরালাইজ হয়ে যাবে যদি কাজ করতে হয়। আমি জানি, উই নো দ্যাট। আমি এটা কিন্তু ওই যে পাটনাতে ওই লালু যাদবের ক্ষেত্রেও দেখেছি। তিনি এই হ্যাঁ বার্তাটা হ্যাঁ দিতে চাইতেন যে এই দেখো উচ্চ হ্যাঁ বর্ণের হ্যাঁ অফিসারদের আমি কেমন হ্যাঁ তাদের হ্যাঁ হ্যাঁ প্রায় পাশে থুতু হ্যাঁ ফেলি, হ্যাঁ, তারা আমার হ্যাঁ সামনে হ্যাঁ এসে হ্যাঁ হাত কচলায়, এই বার্তাটা তিনি দিয়ে হ্যাঁ এবং সফল হয়েছিল। দিতেন। হ্যাঁ হ্যাঁ। তো এইটা বলছি যে এই জিনিসটা উনি করতে চাইছেন, এবং বলতে পারো যে আগামী দিনেও যে এটা সফল সফল হবেই তা জানা নেই। কিন্তু যখন যেটা সফল হয় তখন সেটা ধরে যারা এগোতে পারেন তারা রাজনৈতিক ভাবে সফল হন। এই যে তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা করছেন, ধরে নিয়েছেন যে মহিলা ভোটার ওনার দিকে থাকবে। এবারে আমি কিন্তু এটাও বাদ দিচ্ছি না, আমি এটাও মনে করছি না যে দেখা যদি যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখেন আলটিমেটলি যে না, শেষ পর্যন্ত ইলেকশনের আগে আমার একটা কিছু টোকেন মানি লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো উচিত, উনি কি বাজেটের পরোয়া করেন, তোয়াক্কা করেন? উনি কি কোনো রাজ্যের কোনো অর্থনৈতিক বা নীতি যাকে বলা হয় সেই ধরনের কোনো পরোয়া করেন? করেন না। উনি মনে হলে উনি স্টেজে বসেই, মঞ্চে বসেই বলে দেবেন যে না, আরো সাধারণ গরিব আমি দেখতে পেলাম, আমাদের এত আমাদের যে মা বোনেরা আছে তাদের জন্য এখনই 200 টাকা করে বাড়িয়ে দেওয়া হোক বা 300 টাকা বাড়িয়ে দেওয়া হোক। এবং তা হয়তো ঠিক এইটাই বলেছিলেন। কি মনে করছো, দেওয়া যাবে না নাকি? সে অফিসার কি বলবেন, হ্যাঁ দেওয়া যাবে, বলতেই হবে, অন্য জায়গায় কাটেল করে দিতে হবে। এটা আমি কিন্তু একেবারে বাদ দিচ্ছি না, হতেও পারে, হওয়ার সম্ভাবনাও আছে। ঠিক। এই এই মহিলাদের, জন্যে হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন, আপনি বলুন। এইটাই বলছি সুব্রত, যে মহিলাদের ভোটারটা উনি ধরে নিয়েছেন যে ওনার সঙ্গেই আছে। এইটুকু বলছি সুব্রত। আমি এই মহিলাদের প্রসঙ্গেই আপনার কাছে আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে যে আমি দেখলাম হুম, বাজেটে হ্যাঁ, আশাকর্মী যারা মূলত মহিলাই, প্রায় সবাই মহিলাই, তাদের প্রায় হুম, 70,000 আশাকর্মীকে তিনি স্মার্টফোন দেওয়ার জন্য একটা বরাদ্দ করেছেন।
মোবাইল তারা সবাই ব্যবহার করবে, তাতে সুবিধেও হবে এবং সবার হাতে একটা করে মোবাইল থাকবে। তো আশাকর্মীদের অনেক দাবি দাওয়া ছিল, তাদের যেরকম অর্থনৈতিক অবস্থা, এখন যে টাকাটা পুরোপুরি বোধহয় রাজ্যকেই দিতে হয় আশাকর্মীদের সমস্ত টাকাটা। তো সেইখানে তাদের তো একটু আশাভঙ্গ হলো। প্রায় 70,000, পরিমাণটা তো অনেক, প্রায় 1.25 লাখ যাদের সঙ্গে। হ্যাঁ, তো সেইখানে কি এই মহিলারা সেখানে একটা বড় ধাক্কা খাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেটের? কিছু তাদের জন্য শুধু একটা ফোন দিয়ে দেওয়া, ফোন দেও, হ্যাঁ ফোন ফোন দেওয়া। ধরিয়ে। এবং তুমি যেটা বলছো ঠিকই, শুধু তাই নয়, এটা এই শুভেন্দু অধিকারী বলেছেন যে এইটা নাকি কেন্দ্র সরকার আহ, দু থেকে 3 বছর আগে টাকাটা নাকি রাজ্যকে পাঠিয়েছিল, রেখে দেওয়ার পরে আহ, এখন সেইটাকেই আবার ব্যবহার করতে চলে, এটা বলছে। হ্যাঁ, আমরা এর পরের প্রসঙ্গে যদি আসি গৌতম দা, সেটা হচ্ছে কর্মসংস্থান। হ্যাঁ, আমরা কৃষি এবং কর্মসংস্থান দুটি খুব ইম্পর্টেন্ট জায়গায় আসবো। সেটা হচ্ছে যে প্রথমে আমরা কর্মসংস্থান এবং শিল্পটা যদি আপনি একটুখানি করেন। কর্মসংস্থান নিয়ে বিরোধীরা ভীষণ সোচ্চার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেটের পরে। কর্মসংস্থানের বিষয়টা যদি আপনি কিভাবে এটা দেখছেন? যদিও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে অনেক কর্মসংস্থান হবে, হ্যাঁ, তিনি বিশাল কর্মসংস্থানের হিসেবও দিয়েছেন বাজেটে। দেউচা পাচামির কথা বলেছেন অনেক। দেখো, কর্মসংস্থানের ক্ষেত্রে এই রাজ্যে কোনো রকমের আশা নেই যদি কর্মসংস্থান যদি বলো, কারণ এই রাজ্যের যা বর্তমান পরিস্থিতি তাতে আমি দেখতে পাচ্ছি না যে কর্মসংস্থানের ক্ষেত্রে মানে আগামী 2 বছরে বা 3 বছরে একটা বিশাল কিছু ঢেউ আসবে, আদৌ হবে না। কারণ ইতিমধ্যেই যা রাজ্যের অবস্থা তাতে কাজকর্ম বিশেষ নেই। কি ধরনের কাজ আছে? কাজ আছে, সার্ভিস সেক্টরে কিছু কাজ আছে, সার্ভিস সেক্টরে কাজ। এবারে উনি বারবার ধরছে দেউচা পাচামির কথাটা। দেউচা পাচামিতে বলছে 1 লক্ষ কর্মসংস্থান হবে। 1 লক্ষ কর্মসংস্থান কি কর্মসংস্থান? কি স্থায়ী না অস্থায়ী, ঠিকাদারি না কি ধরনের? ওখানে সবটাই হবে আউটসোর্সিং প্রায়। ওখানে বেসিক্যালি কোনো স্থায়ী কর্মী নিয়ে কাজ হবে না, হতে পারে না এমনিতেই। তুমিও জানো, অনেকটাই তোমারও অভিজ্ঞতা আছে, আমিও জানি। ওখানে যেভাবে যে পদ্ধতিতে কয়লা তোলা হবে, সেই পদ্ধতিটা তো ডিপ মাইনিং নয়, আন্ডারগ্রাউন্ড মাইনিং নয়। কিছু জায়গায় এখন আন্ডারগ্রাউন্ড করার মাইনিং, কথা বলেছেন উনি, যা ওপেন কাস্ট করবেন না বলেছেন, হ্যাঁ, যাতে জমি নষ্ট না। উনি 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 যেটা বলেছেন ওপেন কাস্ট করবেন না, যতদিন না হচ্ছে আমি বিশ্বাস করি। প্রথমে তো ইনক্লাইন করবেন, ইনক্লাইন হয়তো হবে, আমি বলছি ইনক্লাইন নিশ্চয় হবে। ইনক্লাইন করে যাই হোক, সেই সিঁড়ি খাত যাকে বলে খানিকটা তোলা হবে, তারপরে আলটিমেটলি ওপেন কাস্টই হবে। ডিপ আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে যে পরিমাণ খরচা হয় এবং যে পরিমাণ কয়লা এত নিচে আছে আমাদের এই রাজ্যে, সেখান থেকে তুলে লাভ হওয়া কোনো রকমের সম্ভাবনা নেই। লাভ হবে না, কারোর ক্ষেত্রে নেই। এবং যেটুকু খুব ভালো কয়লা যেটা আছে নিরসার দিকে বা ধানবাদের দিকে, ওই দিকে আছে খানিকটা, সেটা কিন্তু সেখানেও খুব কঠিন। এতই ডিপে চলে যেতে হয়, এত দূরে আন্ডারগ্রাউন্ড মাইনিং। সেখানেও বহুদিন এখন আগে ওপেন কাস্টের দিকেই বেশি ঝুঁকছে কোল ইন্ডিয়া। এবারে এবারে কি হয়েছে, এবং এটা টেকনিক্যালি আমি জানি যে যার জন্য কি হয়েছে, আগে হতো না। আগে ওই ওয়াশারই হতো, যে কয়লা তুলে নিয়ে সেখান থেকে হয় সালফার কিংবা অ্যাশ যা যা থাকতো সেগুলো ধুয়ে বের করে দেওয়া হতো, তার কয়লা এখন আর সেটা লাগে না। এখন নতুন যে ধরনের ব্লাস্ট ফার্নেসও তৈরি হচ্ছে, তাতে এই কয়লাতেই খুব ভালো আঁচ হয় আর কি, ভালো হিট হয়, হ্যাঁ, তাপ পাওয়া যায়। কাজে এটা বিদ্যুৎ কেন্দ্রে লাগে, এটা মোটামুটি বিদ্যুৎ কেন্দ্রে লাগে, লোহাতে লাগে না, আয়রন ইন্ডাস্ট্রিতে লাগে না। কিন্তু ওপেন কাস্টেই এই কাজটা হয়ে যায়, এবং তারা ওপেন কাস্টই করবেন মূলত। যদি কেউ আন্ডারগ্রাউন্ড বলেও থাকেন, যে কত দূর আন্ডারগ্রাউন্ড হবে, আই হ্যাভ ডাউটস, আমার তো ভীষণ সন্দেহ আছে। এবারে কি হবে, ওপেন কাস্ট হলে মূলত টেকনোলজি কাজ করবে মূলত। কারণ বড় বড় মেশিন চালার জন্য কিছু লোক, এবং সেখানে এতই কম্পিউটার, এখন এখন কম্পিউটারে এত কাজ হয় বিভিন্ন জায়গায় কিভাবে কয়লা উঠবে সবটাই। এখানে কোনো স্থায়ী কর্মী খুব একটা বিরাট কিছু লাগবে না। এবং
কিছু মাইনিং ইঞ্জিনিয়ার হয়তো নিশ্চয় লাগবে, কিছু লাগবে সাময়িক কাজ। তাও আমি দেখেছি, বলতে খুব ইয়ে শোনায় যে তাও ইনস্পাইট অফ দ্য মাইনিং ইঞ্জিনিয়ার, রিটায়ার্ড মাইনিং ইঞ্জিনিয়ারদের কাজে লাগায় এই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো। তা আমাদের দেশে তো ওই ক্যাপিটালিস্ট কান্ট্রির মতো নয়, দুটোর মাঝামাঝি। আমাদের দেশে যারা টাকা রোজগার করতে চায়, ব্যবসা করতে চায়, আমরা ভারতবর্ষেই এটা কালচার, আমরা মনে করি সস্তায় সব কাজটা করাবো। এটা আমাদের কালচার, এটা সস্তায় সব কাজ হ্যাঁ, করাবো তার এবং মানে সস্তার মধ্যে তাই। এখানে হ্যাঁ, শিক্ষিত বেকারদের ক্ষেত্রে খুব একটা যে খুব কাজের জায়গা হবে না বলে আপনি না মনে করছেন না না। না, এখানে একেবারেই মনে করি। আমি বাজেটের একটা অংশে দেখছি যে উনি বলেছেন যে নিউ টাউনের সিলিকন ভ্যালি, যেখানে ৭৫,০০০ কর্মসংস্থান হবে, বিপুল লাখ লাখ হুম। কর্মসংস্থান হবে বলেছেন। তা ৭৫,০০০, তারপরে লাখ লাখ, তার মানে উনি বোধহয় কিছুটা ইনডাইরেক্ট কর্মসংস্থানের কথাও বলেছেন। ৭৫,০০০-এর পরে বোধহয় ডাইরেক্ট ৭৫,০০০ বা পঁচাত্তর। ইনডাইরেক্ট। এটা খুব 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 পরিষ্কার হচ্ছে না এখান থেকে, কিন্তু আমরা মনে করে নিতে পারি ৭৫,০০০ হয়তো ডাইরেক্ট, এবং তারপরে লাখ লাখের কথা বলেছেন যেটা সেটা হয়তো ইনডাইরেক্ট। হ্যাঁ, তো দেখো, এই ৭৫,০০০ উনি যেটা বলছেন, এটা হচ্ছে আইটি সেক্টরের কথা বলছেন উনি। আইটি সেক্টর, সিলিকন ভ্যালি, নিউ টাউনে এবার যেটা তৈরি, এটাও হ্যাঁ, খুব হয়েছে বড় তো। সংখ্যা, এটা খুব বড় সংখ্যা ৭৫,০০০ আইটিতে এখন। কিন্তু এখন এখন সেই কিন্তু কিন্তু আমি বলছি ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই ক্যান টেল ইউ যে ৭৫,০০০ লোক যে আইটিতে যারা কাজ পাবেন এখানে, হুম যে যে ধরনের কাজ করলে, সত্যি কথা বলতে যে ধরনের টাকা আইটিতে হয়, সেই কাজ কলকাতায় হবে না, হবেই না, হুম হুম অসম্ভব। এখন এআই বলে যেটা বলা হচ্ছে, এআই বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কথা বলা হচ্ছে, ও কলকাতায় হবে না, এমন কি ভারতবর্ষে পর্যন্ত হওয়া খুব সম্ভাবনা। ভারতবর্ষে এই যে এত বড় কোম্পানি আছে, কটা কোম্পানি এমন কোডিং বের করতে পেরেছে যা ইন্টারন্যাশনালি অন্য অন্য কোম্পানিকে পাল্লা দিতে পারে? তুমি ভেবে দেখো না। এটা ঠিকই, নেই। এটা একদমই ঠিক যে আমাদের এখানে গবেষণা খাতে যা অবস্থা, হ্যাঁ। তাতে হ্যাঁ। আমরা যে নতুন কিছু করব চায়নার মতো করে, যারা কিচ্ছু চায়না না। যেভাবে তার ইউনিভার্সিটিগুলোকে গবেষণা খাতে হ্যাঁ। ইয়ে করেছে, তা সেটা আমরা করতে পারিনি। সেটা সর্বভারতীয় ক্ষেত্রে তো ভীষণভাবে দেখতে পাই আমাদের রাজ্যে হ্যাঁ। আছে। কিন্তু এই প্রসঙ্গেই আমি শিক্ষা খাতে বেশ বড় অঙ্কের বরাদ্দ করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরকে ৪১,১৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, আর উচ্চশিক্ষা দপ্তরের জন্য ৬,৫৯৩ কোটি টাকা। আহ, হুম। এইটা কি আপনার মনে হয় যে আমাদের শিক্ষার ক্ষেত্রে খুব, এটাতে খুব সদর্থক হবে? আর শিক্ষার এখন না। যা অবস্থা রয়েছে সেইটা আপনি যদি একটু বিশ্লেষণ করেন। সময় প্রায় শেষ হয়ে এসছে, খুব দ্রুত আমরা হ্যাঁ, এরপরে শাস্তি চলে যাব। এটাও আমার মনে হয় না যে খুব একটা বিরাট কিছু লাভ হবে। কেন বলছি, বলতে হয় তুমি বলতে পারো সবই নেগেটিভ বলছি। আমি নেগেটিভ মানে কেন বলছি শোনো। হ্যাঁ, তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইখানে এই রাজ্যে যেভাবে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, কলেজ তৈরি, স্কুল করা হয়েছে, এমন এমন প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছে যে প্রাইমারি স্কুলে কোনো ছাত্রছাত্রী আসছে না, অথচ টিচার রিক্রুটমেন্ট হয়ে আছে 4 জন 5 জন দিয়ে হয় এবং আমি জানি বহু গ্রামে টিচাররা বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী জোগাড় করছেন। বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় পড়াবে সরকার, চলো তোমরা চলো, যেতে চাইছে না। এখন সম্প্রতি একটা যদি সমীক্ষায় ভীষণভাবে দেখলাম আমরা যে হ্যাঁ। তারা ক্লাস 3, তারা 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 লিখতে হ্যাঁ। পারে না এখনো, পরিষ্কারভাবে না। যোগ বিয়োগ না পারে করতে না, পারে না। হ্যাঁ সেটা পারে না, হ্যাঁ, এটা সেটা একটা ইন্টারন্যাশনাল ইয়েতেই বেরিয়েছে। ইন্টারন্যাশনাল এবং ইয়েতে। শুধু তাই নয়, এই যে রূপশ্রী টাকা দিয়ে 25,000 টাকা বোধহয় পায়, সেই টাকা দিয়ে নাবালিকা বিবাহ বন্ধ হয়নি। এবং বন্ধ হয়নি শুধু না, ওই টাকাটা পণের জন্য দিয়ে দিচ্ছে মা বাবা, বিয়ে দেওয়ার জন্য পণের জন্য দিয়ে দিচ্ছে টাকাটা। কাজেই আলটিমেটলি টাকাটা কোনো, মানে কি হয়েছে, আলটিমেটলি এতদিন ধরে যে এডুকেশনের খাতে যে খরচা হয়েছে, সেই টাকাটা কোনো রকমে ভালোভাবে খরচা হয়নি। না আছে মাঠ, না আছে লাইব্রেরি, না আছে ল্যাবরেটরি, নাথিং ইজ দেয়ার, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। কাজে তুমি যে টাকাটা বলছো সারা রাজ্যের ক্ষেত্রে, সেই টাকাটা দিয়ে শিক্ষার এই মুহূর্তে একটা বিশাল কিছু উন্নতি হবে বলে আমি এই মুহূর্তে দেখছি। তার কারণ হচ্ছে, এই কারণটা হচ্ছে ভিশন। সেই ভিশনটা দেখতে পাচ্ছি না, শুধু আমরা টাকা খরচা হবে বলে দিলেই হয় না। আমি আমরা তো দেখতে পাচ্ছি না কিসের বেসিসে খরচা হবে। সেইটা যতক্ষণ না দেখতে পাবো কোনো লাভ নেই, সুব্রত।
আমরা খুব ছোট্ট করে, আমাদের সময় একদম শেষ হয়ে এসছে, আমরা খুব ছোট্ট করে একটুখানি আপনাকে ছুঁয়ে যেতে বলবো। সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে বাজেটে বলা হয়েছে, বাজেট ভাষণে, যে 85 লক্ষ রোগীকে পরিষেবা প্রদান করা হয়েছে এবং 11,000 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। প্রায় 2.5 কোটি মানুষ উপকৃত হয়েছেন। এই বিপুল পরিমাণ খরচ করা হয়েছে, 11,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী। এটা কি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে খুব খুব ভালো কাজ করেছে? বিশেষ করে এখন আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সবসময় আলোচনার মধ্যে চলে এসেছি প্রায়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। এইটা যদি আপনি খুব সংক্ষেপে আমাদের একটা জিনিস আমি বলছি, একটা জিনিস আমি দেখলামও, যেটা যেটা তৈরি করার চেষ্টা হচ্ছে এখানে বাজেটে আরো কিছু প্রভিশন আছে স্বাস্থ্যের সম্পর্কে, স্বাস্থ্য নিয়ে। এইটা আমার মনে হয় কয়েকটা জায়গায় একটু কাজ হতে পারে। প্রথমত একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে এবং খরচাটা কিভাবে করা হবে তার একটা হিসেব করা হয়েছে, কিভাবে খরচা হবে, কোথায় কিভাবে হবে। এবং যেহেতু এই স্বাস্থ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে এত কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এবং লোকের এত বিদ্রূপ সমালোচনা, কঠোর সমালোচনা সহ্য করতে হয়েছে, এবং তিনি ওটা কাটিয়ে উঠেছেন ঠিকই, কিন্তু তাকে এই জিনিসটা যে তিনি দেখতে চাইছেন বা দেখতে চাইবেন, এটা আমার মনে হয় এটা করবেন। আমার ধারণা যে আগামী নির্বাচনের আগে স্বাস্থ্যের ক্ষেত্রে অন্তত, আমি অন্য কোনো জায়গায় কর্মসংস্থানের প্রসঙ্গে নয়, শিক্ষার প্রসঙ্গে নয়, স্বাস্থ্যের ক্ষেত্রে আমার মনে হয় একটা কোনো উন্নতি আমরা দেখতে পারি। আমাদের সময় প্রায় শেষ। আমি ছোট্ট করে একটু ইনফরমেশন হিসেবে জানিয়ে দিই যে এছাড়া আমরা কৃষিটা একটু বিস্তারিত আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারছি না। আমরা দর্শকরা যদি চান পরবর্তীকালে আমরা নিশ্চয়ই গৌতম তাকে এনে আর একটা কৃষির উপরে আলাদা করে আলোচনা করা যেতে পারে। কিন্তু একটা ভালো জিনিস আমি দেখছি যে ধান কেনার জন্য প্রকিউরমেন্ট সেন্টার ঘোষণা করা হয়েছে। এটা তো সারা দেশে কৃষকদের এখন খুব একটা বড় দাবি, এবং 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকিউরমেন্ট সেন্টারের জন্য। জানি না এটার পরে বিস্তারিত সবিস্তার কি জানা যাবে, যে কোথায় কোথায় হবে, কোন কোন জেলায় হবে, এবং তাতে চাষিদের কি কি সুবিধা হবে, ঠিক ন্যায্য দামে পাবে কিনা তারা তাদের ফসলের দাম, এবং 350টি সুফল বাংলা স্টল তৈরি করার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এইটা মোটামুটি কৃষির গোদা বিষয়। আরো সবিস্তার যদি আলোচনা হয়, নদী ভাঙনে অনেক টাকা ব্যয় করার কথা হয়েছে, 200 কোটি টাকা ব্যয় করার কথা। হ্যাঁ, সেটা খুব বড় একটা বড়। হ্যাঁ, এটা বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে কৃষির ক্ষেত্রে হবে। হ্যাঁ, সব মিলিয়ে একদম শেষ প্রশ্ন থাকে, সব মিলিয়ে বাজেটকে আপনি 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে কিছু দেবার মতো কিছু খুব একটা পাচ্ছি না বিশেষ কিছু। এখন যদি রাজনৈতিক ভাবে বলো, তাহলে 10-এর মধ্যে অবশ্যই 5-এর বেশি হবে। 5-এর বেশি মানে রাজনৈতিক ভাবে। আর যদি আপনি সামাজিক ভাবে, আর এই অন্য ভাবে আমি বিশেষ সামাজিক ভাবে দিতে বলি আমি আপনাকে, সামাজিক ভাবে যদি বলতে হয়, বাড়ি প্রকল্প যদি হয় সত্যি মানুষের, তাহলে কাজ হবে। কিন্তু মানুষের হাতে কাজ যদি না থাকে, কর্মসংস্থান না থাকে, এবং আলটিমেটলি যদি এই শিক্ষিত বেকার বা শিক্ষিত ছাড়াও সাধারণ মানুষেরও যদি হাতে টাকা না আসে, তাহলে কিন্তু এই মোটেই এই বাজেটটাকে আমি একটু ভালো রকম নম্বর দিতে পারবো না। তাহলে ওই 5 মার্কস দিয়েই ছেড়ে দিতে হবে। মানে 3-4-এর মধ্যেই রাখবেন? হ্যাঁ, 3-4-এর মধ্যে রাখবেন, তার বেশি দিতে পারছি না। ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর আলোচনা হলো আজকে আমাদের এই। আর আপনারা একটা ছোট্ট দিশা পেলেন আমার মনে হয়। আপনারা যদি আপনাদের মতামত, এটা আপনাদের ভালো লাগুক, বা আপনাদের নিজের মতামত যদি আপনারা দিতে চান, অবশ্যই দেবেন। আমরা খুব নিরপেক্ষভাবে বাজেটটা বিশ্লেষণ করার চেষ্টা করি, যেরকম আমাদের চ্যানেলে আমরা সবসময় করার চেষ্টা করি, যে আমরা শাসক দলের কোনো শাসক দলের কোনো মুখেই আমরা কথা বলি না। আমরা আমাদের নিজেদের মত আমরা বলি, এবং আপনাদের জন্যও আপনাদের মতের জায়গা কিন্তু কমেন্ট বক্সে আমরা সবসময় খোলা রাখি, এবং ভীষণভাবে চাই আপনারা যাতে আপনাদের মতামত জানান। ধন্যবাদ গৌতম দা, খুব সুন্দর আলোচনা আজকে আমাদের একটা উপহার দেওয়ার জন্য। আর আপনারা যারা দেখলেন তাদেরও সবাইকে নমস্কার, এবং একটা ছোট্ট শেষ অনুরোধ থাকবে আমাদের, যে যদি আপনাদের এই রকম অনুষ্ঠান আরও করার মনে হয়, আমাদের উৎসাহ দেওয়ার দরকার আছে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। নমস্কার।